হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জেবি এডুকেশন পয়েন্ট। আজকে তোমাদের যে মাদ্রাসা এসএলএসটির যে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে, সেই এডুকেশন বিষয়ের যে 90টি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব। যদিও অফিসিয়াল অ্যান্সার কির সঙ্গে বেশ কিছু প্রশ্নের মতভেদ থাকতে পারে, তবুও আমি আশা করি এই প্রশ্নগুলোর উত্তর এগুলোই সঠিক হবে। তো চলো কথা না বাড়িয়ে আজকে এডুকেশন বিষয়ে যে প্রথম প্রশ্ন যেটি ছিল সেই প্রশ্নের সম্ভাব্য উত্তরটা কী আছে আমরা সেটা দেখে নেব। দেখো এখানে কলম 1 আর কলম 2 দেওয়া রয়েছে। কলম 1 রয়েছে যেটা মাথা থেকে নিচের দিকের বিকাশ, আর একটা রয়েছে অপশন 2 এ রয়েছে শরীরের কেন্দ্র থেকে বাইরের দিকের বিকাশ, 3 রয়েছে নির্দিষ্ট পর্যায়ক্রমিক বিকাশের প্রক্রিয়া। তো এখানে আমরা জানি মাথা থেকে নিচের দিকের বিকাশ মানে সেপালোডোকাল, আর শরীরের কেন্দ্র থেকে বাইরের দিকে যেটা বিকাশ মানে অঙ্গ প্রত্যঙ্গের কেন্দ্র থেকে অঙ্গ প্রত্যঙ্গের বিকাশটাকে বলা হয় প্রক্সিমোডিস্টাল। তো এর প্রশ্নের এখানে অপশানে দেওয়া যেটা রয়েছে, অপশান এতে রয়েছে মানে 1-এর এ দেওয়া রয়েছে, তো 1-এর এ মানে এটা হবে না। আর অপশান বিতে রয়েছে 1-এর বি। 1-এর বি আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে ইন্ডিকেট করে দেওয়া রয়েছে যদিও, তবু আমি দেখিয়ে দিই। 1-এর বি হবে, আর হবে প্রক্সিমোডাস্টাল মানে শরীরের কেন্দ্র থেকে বাইরের দিকে, মানে এটা এ হবে, 2-এরটা এ হবে। তার মানে 3-এরটা তো আমরা স্বাভাবিক বুঝতে পারছি সি হবে। তাহলে এখানে সঠিক উত্তর যেটা হবে অপশান বি। অপশান বি হবে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন আমরা দেখে নিই। দেখো এখানে 2 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, শিশু কাঁদলে তাকে খাওয়ার দেওয়া হয়, তাই যখনই শিশু খেতে চায় তখনই সে কাঁদতে চায়, এর উদাহরণটা কি? এখানে যেটা অপশানে রয়েছে অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব, প্রাচীন অনুবর্তন, না সক্রিয় অনুবর্তন, না প্রচেষ্টা ভুলে সংশোধনের তত্ত্ব। তো প্রশ্নটা ভালো করে বুঝলে দেখো এখানে বলছে শিশু কাঁদলে তাকে খাওয়ার দেওয়া হয়, তাই যখনই শিশু খেতে চায় তখনই সে কাঁদতে থাকে, এর উদাহরণটা কি? তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর বা সম্ভাব্য উত্তর যেটা হতে পারে এটা অপশান এ, অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব। ঠিক আছে, সে কাঁদছে, সে কাঁদলে তাকে খাবার দেওয়া হচ্ছে, মানে তা আমরা অন্তর থেকে বুঝতে পারছি সে কাঁদছে মানে খিদে পেয়েছে তার জন্য কাঁদছে, তাই এটা অন্তর্দৃষ্টিমূলক কৌশল বলা যেতে পারে বা তত্ত্ব বলা যেতে পারে। পরে 3 নম্বর প্রশ্ন দেখো, এনকোডিং ড্যাশের প্রক্রিয়া। তো এখানে অপশান এতে আছে স্মৃতি, অপশান বি প্রেষণা, অপশান সি মনোভাব, অপশান ডি প্রক্ষোভ। তো এনকোডিং ডিকোডিং এগুলো সাধারণত আমরা বেশিরভাগ দেখে থাকি যে মানুষের স্মৃতির ক্ষেত্রে এনকোডিং ডিকোডিংয়ের কাজটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখানে অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। যদিও অনেকের একটু বিষয় কোশ্চেনগুলো উল্টোপাল্টা হয়ে যেতে পারে, তো আমার এটা যেটা আমি যে সিরিজটা ধরেছি সেটা হচ্ছে কোশ্চেন বুকলেট সিরিজ সি। এই সি বুকলেট সিরিজ ধরে আমি কোশ্চেনগুলো অ্যান্সার করে যাচ্ছি। তো তোমাদের যাদের বুকলেট সিরিজ আলাদা আলাদা রয়েছে তারা একটু দেখে নিও এই কোশ্চেনগুলো ঠিকঠাক করে কোশ্চেন নম্বর। পরে 4 নম্বর প্রশ্ন দেখো, কে সর্বপ্রথম প্রাথমিক সামাজিক গোষ্ঠীকে স্বীকৃতি দেন? তো এখানে বলেছে প্রাথমিক সামাজিক গোষ্ঠীকে স্বীকৃতি কে দেন। এখানে অপশান এতে আছে ট্যালকট পার্সনস, অপশান বিতে আছে অ্যান্ডারসন অ্যান্ড পার্কার, অপশান সিতে আছে সিএইচ কুলি, অপশান ডিতে আছে ম্যাক্স ওয়েবার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, সিএইচ কুলি। তো সিএইচ কুলি সোশ্যাল অর্গানাইজেশন নামক একটি গ্রন্থে 1909 খ্রিস্টাব্দে এই প্রাথমিক সামাজিক গোষ্ঠীর স্বীকৃতি দেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, সিএইচ কুলি। পরে 5 নম্বর প্রশ্ন দেখো, এখানে কি বলছে, একটি গণতান্ত্রিক দেশে সামাজিক পরিবর্তনের সবচেয়ে কার্যকর উপাদান কি? তো অপশান এতে আছে ধর্ম, অপশান বি পরিবার, অপশান সি শিক্ষা, অপশান ডি সম্প্রদায়। তো এখানে প্রশ্নটা ভালো করে একটু বোঝার চেষ্টা করো, গণতান্ত্রিক দেশে সামাজিক পরিবর্তনের সবচেয়ে কার্যকর উপাদান কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, শিক্ষা। যেহেতু ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, তো এই গণতান্ত্রিক দেশে আমাদের সমাজকে পরিবর্তন করতে গেলে প্রথমত যেটা দরকার সেটা হলো শিক্ষা। তো শিক্ষা ছাড়া সমাজকে পরিবর্তন করা কখনোই সম্ভব না, তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি। পরে 6 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি মক্তব শিক্ষা শুরু করার জন্য শিশুদের প্রথাগত বয়স ছিল? তো অপশান এতে আছে 4 বছর 4 মাস 4 দিন, অপশান বি 5 বছর 5 মাস 5 দিন, অপশান সি 6 বছর 6 মাস 6 দিন,
অপশান ডি উপরের কোনোটিই নয়। তো দেখো এই প্রশ্নটা আমি আমার ক্লাসে আমি পড়িয়েছি বারবার তোমাদের। এটা মক্তব শিক্ষা। মক্তব হচ্ছে ইসলামিক শিক্ষায় প্রাথমিক শিক্ষা। তো প্রাথমিক শিক্ষা শুরুর যে বয়স সীমা ছিল সেটা আমি বারবার করে বলে দিয়েছিলাম আমাদের পড়ানোর সময়। তো এটা অপশান এতে যেটা আছে 4 বছর 4 মাস 4 দিন। তো 4 বছর 4 মাস 4 দিন যখন হয় শিশুদের, তখন তাকে বিসমিল্লাহ অনুষ্ঠানের দ্বারা তাকে মক্তবে শিক্ষার জন্য অধীনস্থ করা হয়। তো এটা অপশান এ হবে সঠিক উত্তর। পরে 7 নম্বর প্রশ্ন দেখো, বৌদ্ধ ধর্মের শিক্ষার দীক্ষা অনুষ্ঠানকে বলা হয়। অপশান এতে আছে বিদ্যারম্ভন, অপশান বিতে আছে উপনয়ন, অপশান সিতে আছে প্রবজ্জা, অপশান ডিতে আছে উপসম্পদা। তো আমরা জানি বৌদ্ধ ধর্মে বা বৌদ্ধ ধর্ম অনুযায়ী শিক্ষার্থীদের শিক্ষা শুরুর অনুষ্ঠানকে বলা হয় প্রবজ্জা। তো অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরে 8 নম্বর প্রশ্ন দেখো, একটু আগে আমি আলোচনা করেছি বিসমিল্লাহ অনুষ্ঠান ড্যাশের সাথে সম্পর্কিত। এখানে অপশান এতে আছে ইসলামিক শিক্ষার সূচনার সাথে সম্পর্কিত, না অপশান বিতে আছে বৌদ্ধ ধর্মের শিক্ষার সূচনার সঙ্গে সম্পর্কিত, না ব্রাহ্মণ্য শিক্ষার সূচনার অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত, না উপরের কোনোটিই নয়। বিসমিল্লাহ অনুষ্ঠানটি হয় ইসলামিক শিক্ষার সূচনার সাথে সম্পর্কিত। তো অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ 8-এর অপশান এ হবে সঠিক উত্তর। পরে 9 নম্বর প্রশ্ন দেখো, আইন অনুযায়ী বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের শিক্ষার মাধ্যম কি? এখানে অপশান এতে আছে উর্দু, অপশান বিতে আছে হিন্দি, অপশান সিতে আছে ইংরেজি, অপশান ডিতে আছে সংস্কৃত। দেখো সনদ আইন বা চার্টার অ্যাক্ট 1813 খ্রিস্টাব্দে যেটা ভারতবর্ষে চালু হয়েছিল, সেই অনুযায়ী ভারতবর্ষে যে সুপারিশগুলো ছিল বা যেগুলো প্রদত্ত ছিল তার মধ্যে এখানে বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য শিক্ষার্থীদেরকে অবশ্যই তাদের মাধ্যম হিসেবে ইংরেজি ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছিল। তো অপশান সি হবে 9-এর সঠিক উত্তর। পরে 10 নম্বর প্রশ্ন দেখো, কোটারি কমিশনের রিপোর্টে শীর্ষক কী ছিল? তো এখানে অপশান এতে আছে যেটা শিক্ষা ও জাতীয় উন্নয়ন, অপশান বিতে আছে জাতীয় উন্নয়ন, অপশান সিতে আছে শিক্ষা, অপশান ডিতে আছে উপরের কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, শিক্ষা ও জাতীয় উন্নয়ন। তো 10-এর এ হবে সঠিক উত্তর। পরে 11 নম্বর প্রশ্ন, শিক্ষার অধিকার আইন কবে কার্যকর হয়? অপশান এতে আছে 10ই এপ্রিল 2011, অপশান বিতে আছে 11ই এপ্রিল 2010, অপশান সিতে আছে 1ই এপ্রিল 2010, অপশান ডিতে আছে 14ই মে 2011। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, 1 এপ্রিল 2010। এই সময়ে রাইট টু এডুকেশন, যেটাকে বলা হয় আরটিই, তো এই রাইট টু এডুকেশন কার্যকর হয় সফলভাবে। পরে 12 নম্বর প্রশ্ন, তো 12 নম্বর প্রশ্নটা দেখো কি বলা আছে, ফ্রয়েবেল কোন শিক্ষায় খেলার নীতি প্রয়োগ করেছিলেন? তো তোমরা জানো এখানে একটু বানানটা একটু মিসটাইপিং আছে। এখানে হিউরিস্টিক পদ্ধতি অপশান এতে আছে, অপশান বিতে আছে কিন্ডারগার্টেন পদ্ধতি, অপশান সিতে ডাল্টন পরিকল্পনা, অপশান ডিতে মন্তেশ্বরী পদ্ধতি। তো এই প্রশ্নের সঠিক উত্তর সবাই জানো তোমরা, শিক্ষায় খেলার নীতি প্রয়োগ করেছিলেন সেটা হলো কিন্ডারগার্টেন পদ্ধতি। তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, কিন্ডারগার্টেন পদ্ধতি। পরে 13 নম্বর প্রশ্ন দেখো, গণতন্ত্র ও শিক্ষা বইটি লিখেছিলেন। অপশান এতে আছে হেগেল, অপশান বিতে নান, অপশান সিতে ডিউই, অপশান ডি বাল্ডউইন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, জন ডিউই। 13 দাগের প্রশ্ন সঠিক উত্তর হবে জন ডিউই গণতন্ত্র ও শিক্ষা বইটি লিখেছিলেন। এর ইংলিশ ট্রান্সলেটটা একটু দেখবে, ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন, এই বইটি লিখেছিলেন জন ডিউই। পরে 14 নম্বর প্রশ্ন দেখো, বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা ছিল ড্যাশ। তো এটা সবাই জানো গান্ধীজি প্রবর্তিত যে বেসিক এডুকেশন। তো বেসিক এডুকেশনের যে অপশানগুলো কী কী রয়েছে দেখো, উৎপাদনশীল কাজের মাধ্যমে শেখা, অপশান বি কর্মমুখী পাঠ্যক্রম, অপশান সি এ ও বি উভয়, অপশান ডি উপরের কোনোটিই নয়। উৎপাদনশীল কাজের মাধ্যমে শেখা, কর্মমুখী পাঠ্যক্রম, এই উভয়ই হবে, অপশান সি হবে সঠিক উত্তর এই প্রশ্নের। তাহলে 14 দাগের প্রশ্নের সঠিক উত্তর অপশান সি। পরে 15 নম্বর প্রশ্ন দেখো, প্রত্যক্ষ পরামর্শ দানের সাথে জড়িত পর্যায়গুলি হলো। অপশান এতে আছে বিশ্লেষণ, আত্ম অন্বেষণ, ব্যাখ্যান, পরামর্শ দান,
অপশান বিতে যেটি আছে বিশ্লেষণ, সংশ্লেষণ, দুর্বলতা নির্ণয়, পূর্বাভাস আর পরামর্শ দান। অপশান সিতে আছে বিশ্লেষণ, সংশ্লেষণ, ব্যাখ্যান, বাস্তবায়ন, পরামর্শ দান। অপশান ডিতে আছে আত্ম অন্বেষণ, ব্যাখ্যান, বিশ্লেষণ, সংশ্লেষণ, পরামর্শ দান। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, বিশ্লেষণ, সংশ্লেষণ, দুর্বলতা নির্ণয়, পূর্বাভাস, পরামর্শ দান। এছাড়াও যেটি ছিল অনুসরণ। এই প্রত্যক্ষ পরামর্শদানের সঙ্গে জড়িত যেগুলো ছিল বা জড়িত পর্যায়গুলি যেগুলি ছিল, প্রথমে ছিল বিশ্লেষণ, তারপর ছিল সংশ্লেষণ, তারপরে ছিল সমস্যা নির্ণয় বা দুর্বলতা নির্ণয়, তারপরে পূর্বাভাস, তারপরে পরামর্শ দান, আর এর লাস্ট পর্যায়ে যেটি ছিল অনুসরণ, একদম লাস্ট যেটি ছিল। ঠিক আছে, তাহলে 15 দাগের সঠিক উত্তর হবে অপশান বি। পরে 16 নম্বর প্রশ্ন, পরামর্শ দানের পদ্ধতি এবং পরামর্শের সাথে জড়িত প্রধান উদ্ভাবকদের সঠিক মিল খুঁজে বের করুন। তো এখানে অপশান এতে আছে দেখো প্রত্যক্ষ পরামর্শদান ইজি উইলিয়ামসন, এটা ঠিক আছে, ইজি উইলিয়ামসন। পরোক্ষ পরামর্শদান কার্ল রজার্স, আর সমন্বয়ী পরামর্শদান থর্ন, এটা আপাতত ঠিক আছে। দেখো অপশান বিতে যেটা আছে প্রত্যক্ষ পরামর্শদান কার্ল রজার্স, তারপরে বলছে পরোক্ষ পরামর্শদান ইজি উইলিয়ামসন, এখানেই ভুল আছে এই দুটোতেই। ঠিক আছে, তাহলে এটা হবে না। অপশান সি যেটা আছে প্রত্যক্ষ পরামর্শদান ইজি উইলিয়ামসন, এটা ঠিক আছে। পরোক্ষ পরামর্শদান থর্ন, এখানেই ভুল আছে, তাহলে অপশান সিও হবে না। অপশান ডি উপরের কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হবে অপশান এ, প্রত্যক্ষ পরামর্শদান ছিল ইজি উইলিয়ামসন, পরোক্ষ পরামর্শদান ছিল কার্ল রজার্স, আর সমন্বয়ী পরামর্শদান ছিল থর্ন। তাহলে 16 দাগের সঠিক উত্তর হবে অপশান এ। পরে 17 নম্বর প্রশ্নটি দেখো, সিজোফ্রেনিয়া সাধারণত কোন বয়সে বেশি দেখা যায়? অপশান এতে রয়েছে শৈশবকাল, অপশান বিতে রয়েছে বাল্যকাল, অপশান সিতে রয়েছে প্রারম্ভিক প্রাপ্তবয়স্ক সময়কাল, অপশান ডিতে রয়েছে বার্ধক্যকাল। তো সিজোফ্রেনিয়া সাধারণত কোন বয়সে দেখা যায় বেশি? তো এটা আমি সিজোফ্রেনিয়া নিয়ে বহুবার আলোচনা করেছি আমার ক্লাসে। তো সিজোফ্রেনিয়া দেখা যায় সাধারণত অপশান সি, প্রারম্ভিক প্রাপ্তবয়স্ক সময়কালে। ঠিক আছে, এই সময় বেশি শিক্ষার্থীদের মধ্যে বা শিশুদের মধ্যে এই সিজোফ্রেনিয়া দেখা যায়। তো 17-এর সঠিক উত্তর হবে অপশান সি। পরে 18 নম্বর প্রশ্ন দেখো, এমন একটি পরীক্ষার নাম লিখুন যাতে পঠন বা লিখন দক্ষতার প্রয়োজন হয় না। এইখানে ভালোভাবে দেখবে, না বলছে যে পঠন আর লিখন মানে পড়া লেখা এগুলোর প্রয়োজন হয় না বা এই দক্ষতার প্রয়োজন হয় না। তো অপশান এতে আছে প্রবণতার পরীক্ষা, অপশান বিতে আছে আগ্রহের পরীক্ষা, অপশান সিতে আছে কর্ম সম্পাদনী পরীক্ষা, অপশান ডিতে আছে উপরের কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, কর্ম সম্পাদনী পরীক্ষা। দেখো কর্ম সম্পাদনী মানে কি, আমরা জানি কর্ম মানে কাজ করা, কোনো কিছু কাজ করতে গেলে কোনো পড়া বা লেখার প্রয়োজন হয় না। তো কাজ করার মাধ্যমে কোনো কিছু লেখার খুব প্রয়োজন হয় না বা পড়ারও খুব প্রয়োজন হয় না, যে কোনো কাজ সহজেই করা যায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, কর্ম সম্পাদনী পরীক্ষা। পরে 19 নম্বর প্রশ্ন দেখো, যদি একটি বন্টনের গড়, মধ্যমান এবং ভূশিষ্ঠক মিলে যায় বা সমান হয় তবে বন্টনটি হবে। অপশান এতে আছে ধনাত্মক তির্যক, অপশান বিতে আছে নেতিবাচক তির্যক, অপশান সি প্রতিসম, অপশান ডি উপরের কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? দেখো চিত্রটা যদিও আমি সঠিক আঁকার চেষ্টা করছি, তো কতটা ভালো হবে জানি না, তো দেখে নাও। তো এরকমভাবে একটা চিত্র হবে যেটি সব কিছু সমান হবে, গড়, মধ্যমান, ভূশিষ্ঠক মিলে যায়। তো তবে হবে কি হবে, এর সঠিক উত্তর হবে অপশান সি প্রতিসম। প্রতিসম হবে মানে সব দিকে সমান বা মিলে যাচ্ছে বা সমান হয়ে যাচ্ছে, তাই এটা হবে প্রতিসম। 19-এর সঠিক উত্তর হবে অপশান সি। পরে 20 নম্বর প্রশ্নটি দেখো, একটি রাশিমালার গড় ও সম্মুখ বিচ্যুতি হলো 15। যদি প্রত্যেকটি রাশির সাথে 5 যোগ করা হয় তাহলে রাশিমালার গড় ও সম্মুখ বিচ্যুতি ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন ঘটবে? অপশান এতে আছে গড় এবং এসডিতে পরিবর্তন হবে না, অপশান বিতে আছে গড় হবে 20, এসডিতে কোনো পরিবর্তন হবে না। গড় এবং এসডি, অপশান সিতে আছে গড় এবং এসডি উভয়ই পরিবর্তিত হবে, গড় হবে 20 এবং এসডি হবে 5,
5। অপশান ডিতে আছে এসডি পরিবর্তিত হবে এবং গড় অপরিবর্তিত থাকবে। তো এই প্রশ্নের উত্তরটি আমি অপশান বি নিয়েছি, যদিও এই প্রশ্নের উত্তর বা সঠিক উত্তর নেওয়ার জন্য অফিসিয়াল অ্যান্সারের জন্য ওয়েট করতে হবে। তো আপাতত তোমরা এই অ্যান্সারটা সম্ভাব্য বলে ধরে রাখতে পারো, এটাই অপশান বি 20। পরে 21 নম্বর প্রশ্ন দেখো, কোনো দার্শনিকগণ বিশ্বাস করেন যে পরীক্ষার্থীরা তাদের জ্ঞানকে প্রয়োগ নির্ভরশীল করে বাস্তব পরিস্থিতিতে ব্যবহার করতে সক্ষম হয়। তো এখানে অপশান এতে আছে বাস্তববাদীগণ, অপশান বিতে আছে ভাববাদীগণ দার্শনিকগণ, অপশান সি আছে প্রকৃতিবাদীরা, অপশান ডি আছে প্রয়োগবাদী দার্শনিকগণ। দেখো এখানে প্রশ্নটা সঠিক উত্তর দেওয়ার আগে একটু ভালো করে যাচাই করে নেওয়াটা অবশ্যই দরকার, কারণ ইংলিশের সঙ্গে যে বাংলা ট্রান্সলেশন যেটা থাকে সেটার অনেকটা মতপার্থক্য থেকে যায়। তো এখানে দেখো যেটা আছে, হুইচ স্কুল অফ ফিলোসফার্স বিলিভ দ্যাট দ্য লার্নার্স শুড অ্যাপ্লাই দেয়ার নলেজ টু রিয়াল সিচুয়েশন থ্রু এক্সপেরিমেন্টাল এনকোয়ারি। তো এখানে যেটা বলছে রিয়াল সিচুয়েশন, তো আমরা এটা অনুযায়ী ধরতে পারি অপশান এ হবে সঠিক উত্তর এই প্রশ্নের, বাস্তববাদীগণ। পরে 22 দাগের প্রশ্নটা দেখো, আই হ্যাভ বুকস দে মেরিলি টিচ আস টু টক অফ হোয়াট উই ডু নট নো। এই উক্তিটি কে করেছেন? অপশান এতে আছে জন ডিউই, অপশান বি আছে রুশো, অপশান সি ফ্রয়েবেল, অপশান ডি গান্ধী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, রুশো এই উক্তিটি করেছিলেন। পরে 23 নম্বর প্রশ্নটা দেখে নাও, আমি শিক্ষাকে মনোবিজ্ঞান সম্মত করতে চাই, এটা কার উক্তি? দেখো এখানে ইংলিশ টার্মটা একটু দেখে নাও, আই উড লাইক টু সাইকোলজি এডুকেশন, এটা কার উক্তি, মানে হু সেড দিস? জন ডিউই, রুশো, ফ্রয়েবেল, পেস্তালোৎসি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, এটি বলেছিলেন পেস্তালোৎসি। পরে 24 নম্বর প্রশ্নটি দেখে নাও, বুদ্ধির দ্বিউপাদান তত্ত্বটির প্রবক্তা হলেন অপশান এ গিলফোর্ড, অপশান বি থর্নডাইক, অপশান সি স্পিয়ারম্যান, অপশান ডি মিনে সাইমন। তো এই প্রশ্নের উত্তরটি সবাই জানো, অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, স্পিয়ারম্যান। অর্থাৎ বুদ্ধির দ্বিউপাদান তত্ত্বের প্রবক্তা হলেন স্পিয়ারম্যান। এই দ্বিউপাদান তত্ত্ব হলো, একটা হলো জেনারেল মেন্টাল অ্যাবিলিটি আর একটা হলো স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি, এই দুটো উপাদান ছিল। পরে 25 নম্বর প্রশ্নটি দেখে নাও, থর্নডাইকের শিখনের তত্ত্বটি নিম্নের শিখন তত্ত্বগুলির কোন বিভাগের অন্তর্গত? অপশান এতে আছে সংযোগবাদ, অপশান বিতে আছে গেস্টাল্ট, অপশান সি আচরণবাদ, অপশান ডি উপরের কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি আচরণবাদ, অর্থাৎ বিহেভিয়ারিজম। এটাই হলো থর্নডাইকের শিখন তত্ত্বগুলির এর মধ্যে অন্তর্গত। তাহলে 25-এ সঠিক উত্তর হবে অপশান সি। পরে 26 নম্বর প্রশ্ন দেখো, সামাজিক স্তর বিন্যাসের সারমর্ম হলো সামাজিক সামঞ্জস্য বিধান, সামাজিক বিভাজন, সামাজিক সুসংগতি, সামাজিক বৈষম্য। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, সামাজিক বিভাজন। যে প্রশ্নগুলো একটু সমস্যাজনক আছে সেগুলো আপাতত অফিসিয়াল অ্যান্সারের জন্য ওয়েট করতে হবে, কারণ এগুলো অ্যান্সার কি একমাত্র অফিসিয়ালভাবেই বলতে পারবে কোনগুলো সঠিক উত্তর হবে। যাদের দ্বারা সম্ভব হবে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। পরে 27 নম্বর প্রশ্নটি দেখো, নিম্নের কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান হিসেবে পরিগণিত নয়? এখানে সামাজিক পরিবর্তন অর্থাৎ সোশ্যাল চেঞ্জেস। তো অপশান এতে আছে প্রযুক্তি, অপশান বিতে আছে জনসংখ্যা, অপশান সিতে আছে বংশগতি, অপশান ডিতে আছে পরিবহন। এখানে একটা কথা যেটা বলেছে যে সামাজিক পরিবর্তনের উপাদান হিসেবে পরিগণিত নয়, নয় কথাটা আমাকে বের করতে হবে, বা নয় কোনটি নয়। তো এখানে অপশান সি হবে, একমাত্র হতে পারে বংশগতি, এটা ছাড়া আর অন্য কিছু হওয়ার নেই, কারণ বংশগতি এটা কিন্তু সোশ্যাল চেঞ্জিংয়ের মধ্যে কোনোভাবে এফেক্ট ফেলে না। তাই এটা হবে সঠিক অ্যান্সার আপাতত আমি আশা করি। তো যদিও তোমাদের যদি কোনো কোশ্চেনের উত্তর মনে হয় একটু ভুল ভ্রান্তি রয়েছে তো কমেন্ট করে জানিয়ে দিও যে এই প্রশ্নের উত্তর এটি হতে পারে। তো 27 নম্বর প্রশ্নের উত্তর অপশান সি হবে। পরে 28 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো?
অপশান এতে আছে মার্সম্যান ওয়ার্ড কেরি, অপশান বিতে আছে উড কেরি মার্সম্যান, অপশান সিতে আছে কেরি ওয়ার্ড হান্টার, অপশান ডিতে আছে ওয়ার্ড কেরি সার্জেন্ট। তো এখানে দেখো সার্জেন্ট আছে, সার্জেন্ট তো মোটেও হবে না। এখানে হান্টার আছে, হান্টার তো হবে না। আর উড আছে, উড তো কখনোই হবে না, কারণ শ্রীরামপুর ত্রয়ী প্রতিষ্ঠাতা হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আর উড এসেছিল মানে উডের যে নির্দেশনামা সেটি 1854, তার মানে অনেক পরে। তো 54 বছর হিসাব করলে দেখা যাচ্ছে এটা আসতে মানে এটা হতেই পারে না। তো অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। মার্সম্যান ওয়ার্ড এবং কেরি এদেরকেই বলা হতো শ্রীরামপুর ত্রয়ী। পরে 29 নম্বর প্রশ্ন, ভারতে ইংরেজি শিক্ষা আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে প্রবর্তন করেন? অপশান এতে আছে উড, অপশান বি কেরি, অপশান সি মেকলে, অপশান ডি বেন্টিং। তো দেখো ইংরেজি শিক্ষা আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে প্রবর্তন করেন একমাত্র মেকলে, অপশান সি। কারণ লর্ড উইলিয়াম বেন্টিং তিনি মেকলেকে নিয়োগ করেছিল ইংরেজি শিক্ষাকে বা বিভিন্ন শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয়কে খতিয়ে দেখার জন্য। তো মেকলেই প্রথম ইংরেজি ভাষাকে বা ইংরেজি শিক্ষাকে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে প্রবর্তন করেছিল ভারতবর্ষে। তো অপশান সি হবে সঠিক উত্তর এই প্রশ্নের। পরে 30 নম্বর প্রশ্ন, দেখো 30 নম্বর প্রশ্নে কি বলা আছে, সেকেন্ডারি এডুকেশন ইজ দ্য মোস্ট উইকেস্ট লিঙ্ক ইন আওয়ার এডুকেশনাল সেট আপ। মতামতটি নিম্নের কোন কমিশনের? তো সেকেন্ডারি এডুকেশন মানে কি আমরা জানি, মাধ্যমিক শিক্ষা কমিশন। তো এখানে অপশান এতে আছে মুদলিয়ার শিক্ষা কমিশন বা মুদলিয়ার কমিশন, অপশান বিতে আছে অশোক মিত্র কমিশন, অপশান সিতে আছে রাধাকৃষ্ণন কমিশন, অপশান ডি কোঠারি কমিশন। তো সেকেন্ডারি এডুকেশনের কথা বলেছে মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন, আর মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম হলো মুদলিয়ার কমিশন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, মুদলিয়ার কমিশন। 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ। পরে 31 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার তুলনীয় মানের পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের সুপারিশ করা হয়েছে 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে, অপশান বি 1968 সালে জাতীয় শিক্ষানীতিতে, অপশান সি 1992 সালের সংশোধিত শিক্ষানীতিতে, অপশান ডি 1992 সালের পিওএ মাধ্যমে। পিওএ মানে প্রোগ্রাম অফ অ্যাকশন। তো দেখো 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছিল, অপশান এ হবে সঠিক উত্তর। পরে 32 নম্বর প্রশ্নটি দেখো, শিক্ষক শিক্ষণের জাতীয় পাঠ্যক্রম কাঠামো এনসিএফ টিই 2009 শিরোনাম হলো? অপশান এতে আছে শিক্ষক শিক্ষাবিদদের ক্ষমতায়ন, অপশান বিতে আছে দক্ষতা ভিত্তিক এবং প্রতিশ্রুতি ভিত্তিক শিক্ষক, অপশান সি আছে শিক্ষক সমর্থন, অপশান ডি আছে পেশামূলক মানবিক শিক্ষক প্রস্তুতি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, পেশামূলক মানবিক শিক্ষক প্রস্তুতি। 32-এর সঠিক উত্তর হবে অপশান ডি। পরে 33 নম্বর প্রশ্ন দেখো, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা শিশুদের অধিকার আইন আরটিই অ্যাক্ট 2009 ভারতীয় সংবিধানের কোন ধারার মধ্য দিয়ে আইনানুগ বাধ্যবাধকতা পূরণের কথা বলা হয়েছে? তো অপশান এতে আছে 16 নম্বর ধারায়, অপশান বিতে আছে 45 নম্বর ধারায়, অপশান সি 21-এর এ, অপশান ডি 21 নম্বর ধারায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, 45 নম্বর ধারায় অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষায় শিশুদেরকে অধিকার দেওয়া হবে বা আরটি অ্যাক্ট অনুযায়ী। পরে 34 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষক শিক্ষণ এর গুণগত উন্নয়নে নিম্নলিখিত কোনটি সবথেকে গুরুত্বপূর্ণ? অপশান এতে আছে পরিকাঠামোগত সুবিধা, অপশান বি আছে শিক্ষক প্রশিক্ষকদের দক্ষতা, অপশান সি আছে শিক্ষণবিদদের মনোভাব, অপশান ডিতে আছে শিক্ষক শিক্ষণ শিক্ষায় পাঠ্যক্রম। দেখো এখানে প্রশ্নটা ভালো করে দেখো, শিক্ষক শিক্ষণের গুণগত উন্নয়নের নিম্নলিখিত কোনটি সবথেকে গুরুত্বপূর্ণ? তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, কারণ শিক্ষক প্রশিক্ষকদের দক্ষতাটা সবথেকে গুরুত্বপূর্ণ। দক্ষতা না থাকলে কোনো শিক্ষক প্রশিক্ষণের কার্য ভালোভাবে চালাতে পারবে না, তার জন্য অবশ্যই তাকে দক্ষ হতে হবে বা দক্ষতা থাকতে হবে তার মধ্যে। পরে 35 নম্বর প্রশ্নটা দেখো,
ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং অর্থাৎ ডিআইইটি নিম্নলিখিত কোন ধরনের শিক্ষা প্রদান করে? জীবিকা পূর্ব শিক্ষক শিক্ষণ, জীবিকা চলাকালীন শিক্ষক শিক্ষণ, জীবিকা পূর্ব এবং জীবিকা চলাকালীন উভয় ধরনের শিক্ষক শিক্ষণ। অপশান ডি উপরের কোনোটিই নয়। তো এটা আপাতত আশা করি সবাই জানো। জীবিকা চলাকালীন শিক্ষকদের যে শিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল সেটা হচ্ছে ডিএড। পরে 36 নম্বর প্রশ্ন দেখো, ডিসলেক্সিয়া নিম্নোক্ত কোনটির সাথে সম্পর্কিত বা যুক্ত? অপশান এতে আছে মানসিক বিশৃঙ্খলা, অপশান বিতে আছে আচরণগত বিশৃঙ্খলা, অপশান সিতে আছে পঠনমূলক বিশৃঙ্খলা, অপশান ডিতে আছে লিখন বিশৃঙ্খলা। ডিসলেক্সিয়া মানে তো সাধারণত আমরা সবাই জানি পঠনগত বিশৃঙ্খলা বা পঠনমূলক সমস্যা, তাই অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরে 37 নম্বর প্রশ্ন দেখো, শিখন প্রক্রিয়া নিম্নলিখিত কোন ধরনের মূল্যায়ন পরিচালনা করা হয়? তো অপশান এতে আছে সংস্থান ও ডায়াগনস্টিক, অপশান বিতে আছে গঠনমূলক ও ডায়াগনস্টিক, তারপরে বলছে গঠনমূলক ও সমষ্টিগত মূল্যায়ন, অপশান ডিতে আছে সংস্থান ও পঠনমূলক মূল্যায়ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, গঠনমূলক এবং সমষ্টিগত মূল্যায়ন। দেখো এখানে বলা আছে ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ ইভ্যালুয়েশন। তো এগুলো আমরা জানি শিখন প্রক্রিয়া এগুলো বেশি ব্যবহার করা হয়, এইগুলোর দ্বারা মূল্যায়ন পরিচালনা করা হয়। তাহলে 37-এর সঠিক উত্তর হবে অপশান সি। পরে 38 নম্বর প্রশ্ন দেখো, তথ্য সঞ্চালনের জন্য নিম্নলিখিত কোন যোগাযোগ ব্যবস্থায় মুখ, সংকেত, বহিঃসজ্জা, দৃষ্টির ব্যবহার যুক্ত থাকে? তো অপশান এতে আছে চাক্ষুষ যোগাযোগ, অপশান বি আনুষ্ঠানিক যোগাযোগ, অপশান সি অব্যক্ত যোগাযোগ, আর অপশান ডি আছে মৌখিক যোগাযোগ। তো এই ইংলিশ টার্মটা একটু দেখে নাও। এখানে আছে ভিজুয়াল কমিউনিকেশন আছে, ফর্মাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন আর ভার্বাল কমিউনিকেশন। তো এখানে আমাদের প্রশ্নে যেটা বলা আছে যে যোগাযোগ ব্যবস্থায় মুখ, সংকেত, বহিঃসজ্জা, দৃষ্টির ব্যবহার যুক্ত থাকে, তো সব কিছুকে একসাথে থাকতে হবে। মুখ সামনে মানে ফেস টু ফেস থাকতে হবে, আবার সংকেত ব্যবহার থাকতে হবে, আবার বহিঃসজ্জা থাকতে হবে, আবার দৃষ্টির ব্যবহার থাকতে হবে। তো এগুলো সবগুলোকেই একত্রে বলা যেতে পারে ভিজুয়াল কমিউনিকেশন বা চাক্ষুষ যোগাযোগ। অপশান এ হবে সঠিক উত্তর এই প্রশ্নের 38-এর। পরে 39 নম্বর প্রশ্ন, প্রজেক্টিভ টেকনিক প্রধানত মনোবিজ্ঞানের কোন দিকটি পরিমাপ করতে ব্যবহার করা হয়? তো অপশান এতে আছে বুদ্ধি, অপশান বিতে আছে জ্ঞান, অপশান সি ব্যক্তিসত্তা, অপশান ডি প্রবণতা। তো এই প্রশ্নটা অফিসিয়াল অ্যান্সার কি জন্য একটু ওয়েট করতে হবে, তবুও আমি এই প্রশ্নের আনুমানিক যেটা অ্যান্সার হতে পারে বা সম্ভাব্য অ্যান্সার যেটা হতে পারে এটা অপশান ডি করেছি বা রেখেছি, প্রবণতা। পরে 40 নম্বর প্রশ্ন দেখো, নিরক্ষরতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো বেকারত্ব, অপশান বিতে আছে বিমুদ্রাকরণ, অপশান সিতে আছে জনসংখ্যা বিস্ফোরণ, অপশান ডিতে আছে শিক্ষায় অসমতা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই জনসংখ্যা বিস্ফোরণ, কারণ জনসংখ্যা বিস্ফোরণের ফলেই নিরক্ষরতা সবথেকে বেশি হতে পারে। অন্যান্য কারণগুলো যদিও যেমন বেকারত্ব আছে এটাও হতে পারে, আবার শিক্ষায় অসমতা এর কারণেও নিরক্ষরতা হতে পারে। তো এগুলোর মধ্যে সঠিক অ্যান্সারটা বেছে নেওয়া খুব মুশকিল। তোমাদের যদি মনে হয় যে অ্যান্সারটা না হয়ে এটা হতে পারে তাহলে তোমরা অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। পরে 41 নম্বর প্রশ্ন দেখো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সার্বজনীন প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়? কারণ অপশানেতে আছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশান বিতে আছে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশান সিতে আছে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশান ডি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার দ্বারা সর্বজনীন প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়। তাহলে 41-এর সঠিক উত্তর হবে অপশান বি, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পরে 42 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের উত্তরগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের অন্তর্গত? তাহলে এখানে অপশান এতে আছে গড়, অপশান বিতে আছে টি স্কোর, অপশান সিতে আছে চতুর্থ বিচ্যুতি, অপশান ডিতে আছে শতাংশ র্যাঙ্ক। তো আমরা জানি সেন্ট্রাল টেন্ডেন্সি 3টি পার্ট রয়েছে, একটা হচ্ছে মিন, আরেকটা মিডিয়ান, আরেকটা মোড। তো এখানে মিন মিডিয়ান মোড বলতে মিন বলতে গড়, আর মিডিয়ান বলতে সবাই জানো মধ্যমান, আর মোড মানে ভূশিষ্টক। তো এখানে গড়টাই রয়েছে, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার এর মধ্যে অন্তর্গত কেন্দ্রীয় প্রবণতার মধ্যে। তাহলে 42-এ সঠিক উত্তর হবে অপশান এ বা গড়।
পরে 43 নম্বর প্রশ্ন, কোফিসিয়েন্ট অফ কোরিলেশন এর মানগুলি নিম্নের কত সংখ্যার মধ্যে থাকে? দেখো অপশান এতে আছে -1 টু +1, অপশান বিতে আছে +2 টু +10, অপশান সিতে আছে 0 টু +1, অপশান ডিতে আছে -1 টু 0। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে, বা কোফিসিয়েন্ট কোরিলেশন বা সহগতি সহগাঙ্ক, এটার মান সবসময় -1 থেকে +1 হয়। তো 43 সঠিক উত্তর হবে অপশান এ। পরে 44 নম্বর প্রশ্ন দেখো, যে কোনো শিক্ষামূলক অভিক্ষার যথার্থতা নির্ণয়ে নির্ভরযোগ্য পর্যাপ্ত শর্ত নয়। আবার বলছে, দেখো কারণটা কি বলছে, যে কোনো অভিক্ষার যথার্থতা নির্ভর করে অভিক্ষার উদ্দেশ্যের প্রাসঙ্গিকতার উপর। তো এই প্রশ্ন আপাতত আমি অ্যান্সার করেছি অপশান ডি। তোমাদের যদি এটা নিয়ে মত পার্থক্য থেকে যায় তাহলে তোমরা অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। পরে 45 নম্বর প্রশ্ন যেটা রয়েছে 18, 23, 14, 3 আর 17, এই সেটটির আদর্শ বিচ্যুতি বা এসডির মান হলো। তো এখানে এই প্রশ্নের সঠিক অপশান এ। তোমাদের যদি মনে হয় যদি এটা না হয় অন্যটা হবে তাহলে অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। আর এছাড়াও আমি অফিসিয়াল অ্যান্সার কির জন্য এটা ওয়েট করতে বলবো। 46 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি মৌলিক পরামর্শদানের দক্ষতা নয়? এখানে আছে বিশ্বাস স্থাপন, সক্রিয় শ্রবণ, পরীক্ষা গ্রহণ আর অকৃত্রিমতা, বিশুদ্ধতা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, অকৃত্রিমতা ও বিশুদ্ধতা, মানে বিশুদ্ধতা। পরে 47 নম্বর প্রশ্ন দেখো, কোন দর্শন মতে শৈশব গ্রহণযোগ্য হবে? নিজের প্রয়োজনে এবং শিশুর মতোই হওয়া উচিত। অপশান এতে আছে ভাববাদ, অপশান বিতে আছে প্রয়োগবাদ, অপশান সি প্রকৃতিবাদ, অপশান ডি বাস্তববাদ। তো কোন দর্শন মতে? তো অবশ্যই শিশু শিক্ষার জনক হচ্ছে রুশো, তাহলে রুশো হচ্ছে প্রকৃতিবাদী, তাই এটা হবে অবশ্যই অপশান সি প্রকৃতিবাদী দার্শনিক বা প্রকৃতিবাদী দর্শন মতে এই প্রশ্নর সঠিক উত্তর হবে অপশান সি প্রকৃতিবাদ। পরে 48 নম্বর প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোনটি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সাথে সম্পর্কিত নয়? এখানে নয় বলেছে, ভালোভাবে দেখে রাখো, এটা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সাথে সম্পর্কিত নয়। অপশান এতে আছে ব্যক্তি স্বাধীনতা, অপশান বিতে আছে আত্মপ্রকাশ, অপশান সিতে আছে অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ আর অপশান ডিতে আছে সহনশীলতা এবং অহিংসার বিকাশ। ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সাথে সম্পর্কিত নয় বলছে, তা ব্যক্তি স্বাধীনতা এটা হচ্ছে ব্যক্তিতান্ত্রিকের মধ্যে পড়ে, আত্মপ্রকাশ বা নিজেকে প্রকাশ করা এটাও ব্যক্তিতান্ত্রিকের মধ্যে পড়ে। আবার অপশান সি আছে অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ, তো অন্তর্নিহিত কোনো ব্যক্তির অন্তর্নিহিত যে সম্ভাবনা আছে সেগুলোকে বিকাশ করা। তো এগুলো ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সাথে সম্পর্কিত, কিন্তু এখানে সহনশীলতা বলছে, অহিংসার বিকাশ বলছে, এগুলো একেবারেই পড়ে না ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সাথে বা সম্পর্কিত নয়, তাই এটাই হবে সঠিক অ্যান্সার। পরে 49 নম্বর প্রশ্ন, শিশুর সামঞ্জস্যপূর্ণ বিকাশ বলতে বোঝায় মনের সকল গুণের বিকাশ, সুস্থ দেহের সুস্থ মনের বিকাশ, দৈহিক মানসিক নৈতিক আধ্যাত্মিক সম্ভাবনার বিকাশ, অপশান ডিতে আছে অভিযোজন ক্ষমতার বিকাশ। তো প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি দৈহিক মানসিক নৈতিক আধ্যাত্মিক সম্ভাবনার বিকাশ। কারণ দেখো বলছে শিশুর সামঞ্জস্যপূর্ণ বিকাশ, মানে পুরো সামঞ্জস্যপূর্ণ বিকাশ হতে গেলে একটা শিশুর দৈহিক মানসিক নৈতিক আধ্যাত্মিক সমস্ত সম্ভাবনার বিকাশগুলো ঘটতে হবে, তাহলে সামঞ্জস্যপূর্ণ হবে। তাহলে 49 সঠিক উত্তর হবে অপশান সি। পরে 50 নম্বর প্রশ্ন দেখো, ল্যাবরেটরি স্কুল কে স্থাপন করেন? অপশান এতে আছে বিবেকানন্দ, অপশান বি রবীন্দ্রনাথ, অপশান সি রুশো, অপশান ডি জন ডিউই। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, জন ডিউই হচ্ছে ল্যাবরেটরি স্কুল স্থাপন করেছিলেন। তাহলে 50 সঠিক উত্তর অপশান ডি। পরে 51 নম্বর প্রশ্ন দেখো, একজন শিক্ষকের সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা হলো শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষা করা। অপশান বিতে আছে শিক্ষার্থীদের গৃহকাজ সম্পন্ন করানো, অপশান সি আছে প্রশ্ন ব্যাংক তৈরি করা, অপশান ডি আছে শিক্ষণ প্রক্রিয়া আনন্দদায়ক করা। তো এখানে সঠিক উত্তর হবে শিক্ষণ প্রক্রিয়ায় আনন্দদায়ক করা, অপশান ডি হবে সঠিক উত্তর। পরে 52 নম্বর প্রশ্ন দেখো, সামাজিকীকরণ প্রক্রিয়া ব্যক্তি অভিযোজন করে তার শ্রেণীকক্ষের পরিবেশে, সামাজিক পরিবেশে, রাজনৈতিক পরিবেশে না সাংস্কৃতিক পরিবেশে? তো এই প্রশ্নের উত্তর হবে, সঠিক উত্তর হবে সামাজিক পরিবেশে।
কারণ সোশ্যালাইজেশনটা শুধুমাত্র সামাজিক পরিবেশের মধ্যেই ঘটে থাকে। তো 52 সঠিক উত্তর হবে অপশান বি। পরে 53 নম্বর প্রশ্ন দেখো, মৌলিক জাতীয় মূল্যবোধগুলি উল্লেখিত আছে আমাদের সংবিধানের প্রস্তাবনায়, ধারায়, নির্দেশমূলক নীতিতে? অপশান ডি উপরের কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, প্রস্তাবনায় বা প্র্যাম বলে। পরে 54 নম্বর প্রশ্ন, অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের উপস্থাপককে? অপশান এতে আছে ফ্রয়েবেল, অপশান বি জন ডিউই, অপশান সি রুশো, অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি জন ডিউই, অর্থাৎ অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের উপস্থাপক ছিলেন জন ডিউই। তাহলে 54 সঠিক উত্তর অপশান বি। পরে 55 নম্বর প্রশ্ন দেখো, বিদ্যালয়কে সামাজিক প্রতিষ্ঠান বলার কারণ? আমাদের সাংস্কৃতিক মূল্যবোধকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সংরক্ষণ ও সঞ্চালন করে, এবং বিতে বলা আছে সেগুলো সমাজ দ্বারা প্রতিষ্ঠিত। অপশান সি আছে সামাজিক সমস্যার সমাধান দেয়, অপশান ডিতে আছে সামাজিক প্রগতির পথ দেখায়। তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশান একেই ধরা যেতে পারে, কারণ বিদ্যালয়কে সামাজিক প্রতিষ্ঠান বলার কারণ আমাদের সাংস্কৃতিক মূল্যবোধকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সংরক্ষণ ও সঞ্চালন করে একমাত্র বিদ্যালয়। তাই জন্য এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ 55 সঠিক উত্তর অপশান এ। পরে 56 দেখো, সুষম পাঠ্যক্রম বলতে বোঝায়? এখানে দেখো ইংলিশ টার্মটা দেখে নাও, ব্যালেন্সড কারিকুলাম। অপশান এতে আছে বিষয়ভিত্তিক পাঠ্যক্রম, অপশান বিতে আছে অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম, অপশান সি কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম, অপশান ডি কেন্দ্রীয় পাঠ্যক্রম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম। কারণ ব্যালেন্স করে, অভিজ্ঞতা না থাকলে কোনো কিছু ব্যালেন্স করা সম্ভব নয়। তো শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থাকাটা খুবই জরুরি, কারণ এক্সপিরিয়েন্স থাকলে সে সব দিকে ব্যালেন্স করতে পারবে। তো তাই জন্য এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম। পরে 57 নম্বর প্রশ্ন দেখো, মানব সমাজের মৌলিক একক হলো? সামাজিক গোষ্ঠী, উপজাতি গোষ্ঠী, ব্যক্তি, পরিবার। কোনটি সঠিক উত্তর হবে? পরিবারকে ধরতে পারি মৌলিক একক। ঠিক আছে, তো 57 নম্বর প্রশ্নের অপশান ডি হবে সঠিক উত্তর। পরে 58 নম্বর প্রশ্ন দেখো, সমাজের এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে পদার্পণের নাম? সামাজিক মর্যাদা, সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক পরিবর্তন, সামাজিক সচলতা। দেখো সামাজিক মর্যাদা তো কোনোভাবে হবেই না, কারণ এক শ্রেণীতে থেকে অন্য শ্রেণীতে যাচ্ছে, মানে একটা শ্রেণীতে আসে সে বর্তমান, তারপরে আবার অন্য শ্রেণীতে যাচ্ছে। তো সামাজিক নিয়ন্ত্রণও তো বলা যেতে পারে না, আবার সামাজিক সচলতা বলা যেতে পারে না, বা সোশ্যাল মোবিলিটি তো হতেই পারে না। তো এটাকে বলা হয় সোশ্যাল সেন্স, পুরো একটা সমাজ থেকে অন্য সমাজে যাচ্ছে। তাই অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, সামাজিক পরিবর্তন বা সোশ্যাল সেন্স। পরে 59 নম্বর প্রশ্ন, কোনটিকে ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়? ম্যাগনা কার্টা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এখানে অপশান এতে আছে হান্টার কমিশন, অপশান বিতে আছে উডের ডেসপ্যাচ, অপশান সিতে আছে মেকলে মিনিট, অপশান ডিতে আছে সার্জেন্ট রিপোর্ট। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, উডের ডেসপ্যাচকে বলা হয় ম্যাগনা কার্টা, ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা। পরে 60 নম্বর প্রশ্ন, ভারতীয় শিক্ষায় গ্রান্ট ইন এইড প্রথা চালুর প্রস্তাব কে দিয়েছিলেন? হান্টার কমিশন, শ্যাডলার কমিশন, উডের ডেসপ্যাচ, সার্জেন্ট রিপোর্ট। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, উডের ডেসপ্যাচ দিয়েছিল গ্রান্ট ইন এইড। পরে 61 নম্বর প্রশ্ন, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটিয়ে কোনটি? মেকলে মিনিট, উডের ডেসপ্যাচ, সার্জেন্ট রিপোর্ট না অ্যাডামের রিপোর্ট? তো প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটিয়েছিল কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, মেকলে মিনিট। পরে 62 নম্বর প্রশ্ন দেখো, ডিএড গঠনের প্রস্তাব দিয়েছিলেন কোন কমিশন? মানে কোঠারি কমিশন, মুদলিয়ার কমিশন, রাধাকৃষ্ণন কমিশন না জাতীয় শিক্ষানীতি? তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, জাতীয় শিক্ষানীতি 1900। জাতীয় শিক্ষানীতির যে সুপারিশগুলো ছিল বা প্রস্তাবগুলো ছিল, সেই প্রস্তাবের মধ্যে ডিএড গঠনের প্রস্তাবটা ছিল। পরে 63 নম্বর প্রশ্ন দেখো, উপনয়ন যে শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত সেটি হলো? অপশান এ ব্রাহ্মণ্য, অপশান বি বৌদ্ধ, অপশান সি ইসলাম, অপশান ডি ব্রিটিশ।
তো অপশান সি ডি তো হবেই না, অপশান বিও হবে না, অপশান এ হবে সঠিক উত্তর এই প্রশ্নের। কারণ উপনয়ন দেওয়া হতো ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায়, অর্থাৎ ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় ব্রাহ্মণ, ক্ষৈত্র এবং বৈশ্যদের এই উপনয়ন দেওয়া হতো। তাদের নির্দিষ্ট বয়সসীমাও ভাগ করা ছিল, কিন্তু শূদ্রদেরকে এই উপনয়ন দেওয়া হতো না। পরে 64 নম্বর প্রশ্ন দেখো, যে সংস্থা সরাসরি ভারতবর্ষের শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানের সাথে যুক্ত। অপশান এতে আছে ইউজিসি, অপশান বিতে আছে এমএইচআরডি, অপশান সিতে আছে এনসিটি, অপশান ডিতে আছে এনসিইআরটি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, এনসিটি। তো এনসিটি ভারতবর্ষের শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানের সাথে যুক্ত। পরে 65 নম্বর প্রশ্ন দেখো, সৃজনশীলতার সাথে সম্পর্কযুক্ত নয় বা যুক্ত নয়। অপশান এতে আছে মৌলিকতা, অপশান বি নিয়মবর্তিতা, নিয়মানুবর্তিতা, অপশান সি আছে নমনীয়তা, অপশান ডি আছে সাবলীলতা। তোমরা সবাই জানো সৃজনশীলতার সঙ্গে যেগুলো সম্পর্কিত সেগুলো হচ্ছে মৌলিকতা, নমনীয়তা, সাবলীলতা। তাহলে এখানে সঠিক উত্তর যেটা বলেছে নয় বলেছে, তাহলে নয় বলতে নিয়ম অনুবর্তিতা। পরে 66 নম্বর প্রশ্ন দেখো, অপসঙ্গতি সম্পন্ন শিশুদের দেখা যায় ভগ্ন পরিবারে, দরিদ্র পরিবারে, যৌথ পরিবারে না অনুপরিবারে। এখানে সঠিক উত্তর যেটা হবে ভগ্ন পরিবারে বেশিরভাগ অপসঙ্গতি দেখা যায়। পরে 67 নম্বর প্রশ্ন, বিমূর্ত চিন্তন বিকশিত হয় যে স্তরে। সংবেদন সঞ্চালন, প্রাক সক্রিয়তামূলক, মূর্ত সক্রিয়তা, যৌগিক সক্রিয়তা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে যেটি অপশান সি, মূর্ত সক্রিয়তা। তাহলে 67 সঠিক উত্তর হবে অপশান সি। পরে 68 নম্বর প্রশ্ন দেখো, একটি বুদ্ধির অভিজ্ঞায় একজন ছেলের 10 বছর বয়সী, মানসিক বয়স 12 বছর, তার আইকিউ হলো 100, 120, 110, 80। আইকিউর যে সূত্র রয়েছে MA/CA × 100। তাহলে এখানে MA যেটা দেওয়া রয়েছে মানে মানসিক বয়স দেওয়া রয়েছে এখানে 12 বছর দেখো, তো 12 আর CA বা ক্রোনোলজিক্যাল এজ 10 × 100। এবার নিশ্চয়ই বুঝতে পারছো 10 10কে 100, তাহলে 12 10-এ 120 হবে এখানে সঠিক উত্তর অপশান বি। ঠিক আছে, 68 সঠিক উত্তর অপশান বি। পরে দেখো এখানে 69 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, পরিসংখ্যান বিশ্লেষণের কাজ কি। ফলাফলকে ব্যাখ্যা করে, অবশ্যই ফলাফলকে ব্যাখ্যা করে। আবার বি তথ্যের উপস্থাপন করে, অপশান সি। এ বি উভয়, অপশান ডি উপরের কোনোটিই নয়। তাহলে এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, এ বি উভয়। ফলাফলকে ব্যাখ্যা করছে আবার তথ্যের উপস্থাপন করছে। তাহলে পরিসংখ্যা বিভাজন মানে কি, ফ্রিকোয়েন্সি পলিগন, যেটাকে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করা হয় যার দ্বারা। তাহলে 69 সঠিক উত্তর অপশান সি। পরে 70 নম্বর প্রশ্ন দেখো, প্রোগ্রাম শিখনের ধারণাটির সূচনা করেন স্কিনার, ওয়াটসন, হাল, থর্নডাইক। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, স্কিনার। প্রোগ্রাম শিখনের ধারণাটি সূচনা করেন স্কিনার। পরে 71 নম্বর প্রশ্ন দেখো, বিকাশমূলক কাজ এর উদ্ভাবন করেন হাভিখান্ড, হারলক, ওয়াটসন, টারম্যান। এই 71 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, হ্যাভিখান্ড, বা এটাকে হ্যাভিক হার্স্ট বলে। এটাকে উচ্চারণটা একটু ভুল আছে বাংলায়, এটাকে বলা হয় হ্যাভিক হার্স্ট। মানে ইংলিশ টার্মটা দেখলে বুঝতে পারবে, হ্যাভিক হার্স্ট বিকাশমূলক কাজের উদ্ভাবন করেন। সঠিক উত্তর তাহলে অপশান এ। পরে 72 নম্বর প্রশ্ন দেখো, শিশুদের মধ্যে হতাশার প্রাথমিক কারণ হলো পরিবেশগত বাধা, পিতামাতার প্রশ্রয়, উৎসাহ প্রদান, ভাই বোনের দ্বন্দ্ব। এগুলো তো মোটেই হবে না নিচেরগুলো, উপরেরটাই হবে সঠিক উত্তর। পরিবেশগত বাধাই তাকে ডিপ্রেশনের মধ্যে যেতে বাধ্য করবে। পরিবেশগত বিভিন্ন বাধা, যে কোনো কাজে তাকে বাধা দেওয়া হচ্ছে, তার মনোগত কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না, তার ইচ্ছা খুশি কোনোভাবে চলতে দেওয়া হচ্ছে না, ঘুরতে দেওয়া হচ্ছে না। পরিবেশ যদি এইভাবে বাধা দেয় বা পরিবেশের বিভিন্ন কারণে সে বাধা পায় বা বাধাপ্রাপ্ত হয়, তাহলে সে ডিপ্রেশনে ভুগতে থাকবে। পরে 73 নম্বর প্রশ্নটি দেখো,
সমস্যাযুক্ত শিশু বলতে সাধারণত বোঝানো হয় যাদের কম সাধারণ বুদ্ধি থাকে, যারা কোনো একটি বিষয়ে দুর্বল, যাদের শারীরিক ত্রুটি থাকে, যারা সঙ্গতি বিধানে বা সঙ্গতি সাধনে অক্ষম। তো দেখো এখানে প্রশ্নটা কি বলেছে, সমস্যাযুক্ত শিশু। সমস্যাযুক্ত বলতে যারা সঙ্গতি বিধানে অক্ষম, যারা সবার সঙ্গে সঙ্গতি বিধান করতে পারে না বা সঙ্গতি সাধনে সে অক্ষম, তাকেই বলা হয় সমস্যাযুক্ত। তাহলে 73 সঠিক উত্তর হবে অপশান ডি। 74 নম্বর প্রশ্ন দেখো, একটি ধনাত্মক ও ঋণাত্মক পরিবেশগত উদ্দীপক যা আচরণকে উদ্বুদ্ধ করে, এখানে শক্তিদায়ক, শাস্তি, উৎসাহদায়ক, শিখন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, শিখন। কারণ শিখন শিক্ষার্থীকে ধনাত্মক আবার ঋণাত্মক পরিবেশগত উদ্দীপক বা যা আচরণকে উদ্বুদ্ধ করবে। পরে 75 নম্বর প্রশ্ন দেখো, উচ্চক্রমের অনুবর্তনের ধারণাটি প্রবর্তন করেন প্যাভলভ, থর্নডাইক, ওয়াটসন, হাল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, প্যাভলভ। অনুবর্তন তত্ত্বের জনক হচ্ছে প্যাভলভ, তাই উচ্চক্রমে বলছে, উচ্চক্রমে বলতে গেলে প্যাভলভই আসবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে 75-এর অপশান এ হবে সঠিক উত্তর। পরে 76 নম্বর প্রশ্ন, এসআর মতবাদীরা সেই ধরনের আচরণবাদী যারা শিখনকে ব্যাখ্যার সময় গুরুত্ব দেন প্রত্যক্ষণের উপর, সংযোজনের উপর, মনোযোগের উপর, ব্যক্তিত্বের উপর। তো এসআর তত্ত্ব, এসআর তত্ত্ব মানে এস কথার অর্থ হচ্ছে স্টিমুলাস আর কথার অর্থ হচ্ছে রেসপন্ডেন্ট। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সংযোজন। থর্নডাইকের সংযোজনের উপর, আচরণবাদী শিখনের উপর গুরুত্ব দান করবে। তো 76-এর সঠিক উত্তর হবে অপশান বি। পরে 77 নম্বর প্রশ্ন, জ্ঞানমূলক মনোবিদদের মতে মনোবিজ্ঞান হলো যে সম্পর্কিত অধ্যয়ন। তো জ্ঞানমূলক মনোবিদদের মতে মনোবিজ্ঞান হলো, এখানে দেখো অপশান এতে আছে অভিজ্ঞতা, মন ও আত্মা, এবং সিতে আছে আচরণ, ডিতে আছে উচ্চ মানসিক প্রক্রিয়া সমূহ। সবাই জানো মনোবিজ্ঞানের যে অর্থগত দিক থেকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে মন আর একটা হচ্ছে আত্মা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, মন ও আত্মা। তাহলে 77-এ অপশান বি হবে সঠিক উত্তর। পরে 78 নম্বর প্রশ্ন দেখো, অর্থগত স্মৃতি যার সাথে সম্পর্কিত, এখানে বলছে বিমূর্ত জ্ঞান, ঘটনার স্মৃতি, অতীত অভিজ্ঞতা, স্বল্পস্থায়ী স্মৃতি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, বিমূর্ত জ্ঞান। অর্থগত স্মৃতি বলতে বিমূর্ত জ্ঞানই হবে, কারণ অতীত অভিজ্ঞতা, স্বল্পস্থায়ী স্মৃতি এগুলো হতেই পারে না। তাই 78-এর সঠিক উত্তর হবে অপশান এ। পরে 79 নম্বর প্রশ্ন দেখো, ইগো নিয়ন্ত্রিত হয় বাস্তবতার নীতি দ্বারা, আনন্দের নীতি দ্বারা, এই দ্বারা, প্রতিবর্ত ক্রিয়া দ্বারা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, ঈদ দ্বারা। তো এখানে যেটা আছে ঈদ, ইগো আর সুপার ইগো, তিনটি যে ব্যাপার রয়েছে সেটা সম্পর্কে আমাদের এখানে একটাই দিক যেটা যাচ্ছে সেটা হচ্ছে ঈদ। ঈদ এগুলোকে নিয়ন্ত্রণ করে, ইগোকে নিয়ন্ত্রণ করে। পরে 80 নম্বর প্রশ্ন দেখো, ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্ব প্রথম উপস্থাপন করেন বা উত্থাপন করেন কে? আলফোর্ড, আইজ্যাক, ক্যাটেল, অ্যাডলার। তো ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্বের প্রথম উপস্থাপন করেন আলফোর্ড। অপশান এ হবে সঠিক উত্তর, 80-র অপশান এ। পরে 81 নম্বর প্রশ্ন, পরিসংখ্যান বিভাজনের চূড়া বা তীক্ষ্ণতা বলতে বোঝানো হয় কার্টোসিসকে, সম্ভাব্যতাকে, বিষমতাকে বা স্কিউনেসকে। তো এখানে স্কিউনেস হচ্ছে তির্যক আর কার্টোসিস হচ্ছে তীক্ষ্ণতা। তীক্ষ্ণতা বা তীক্ষ্ণতা কার্টোসিসকেই বোঝানো হয়। কার্টোসিসের যেটা সংক্ষিপ্ত নাম যেটা থাকে সেটা হচ্ছে কেইউ, কেইউ দ্বারা চিহ্নিত করা হয়। আর স্কিউনেসের হচ্ছে এসকে, সাংকেতিক চিহ্ন। পরে 82 নম্বর প্রশ্ন দেখো, নর্মাল কার্ভের ক্ষেত্রে কার্টোসিসের মান হবে, অপশান এতে আছে 0.236, অপশান বি 0.632, অপশান সি 0.362, অপশান ডি 0.263। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, 0.263 কার্টোসিসের মান। পরে 83 নম্বর প্রশ্ন দেখো, কোন ধরনের যথার্থতা সব থেকে সহজে নির্ণয় করা যায়?
তো এখানে আছে কন্টেন্ট যথার্থতা, ফেস যথার্থতা, কনকারেন্ট যথার্থতা আর প্রেডিক্টিভ যথার্থতা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই ফেস যথার্থতা। যাই হোক, এই প্রশ্নটা একটু সমস্যাজনক রয়েছে, তো মতপার্থক্য থাকতেই পারে। তো তোমাদের যদি মনে হয় যে এই প্রশ্নের উত্তরটা অন্যরকম হতে পারে, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। পরে নেক্সট কোশ্চেন দেখো, 84 নম্বর প্রশ্ন দেখো, প্রেষণা চক্রের প্রথম স্তর, অপশান এতে রয়েছে তাড়না, আচরণ, লক্ষ্য, হতাশা। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, হতাশা। কারণ দেখো প্রেষণা চক্রের প্রথমে যেটা আছে অভাববোধ, তারপরে আছে তাড়না, তারপরে আছে সহায়ক আচরণ, তারপরে 4 নম্বরে আছে লক্ষ্য বা উদ্দেশ্য। তাই কোনো রকমভাবে এই যে তাড়না, আচরণ, লক্ষ্য এগুলো হবে না, কারণ হতাশা বা অভাববোধ না হলে সে তার এই যে তার মধ্যে তাড়না আসবে না, তার লক্ষ্যটা আসবে না, আচরণটাও আসবে না, সহায়ক আচরণটাও। তাই আমি এই প্রশ্নের সঠিক উত্তর ধরতে পারি অপশান ডি, হতাশা বা তার ফ্রাস্ট্রেশন বা অভাববোধ যেটাকে বলা হয়। প্রেষণা চক্রের প্রথমেই আছে অভাববোধ। তাই 84 সঠিক উত্তর হবে অপশান ডি। পরে 85 নম্বর প্রশ্ন দেখো, পরীক্ষামূলক মনোবিজ্ঞানের জনক হলেন, অপশান এতে আছে ভুন্ড, ফ্রয়েড, জেমস, টিসেনার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, ভুন্ড। পরীক্ষামূলক মনোবিজ্ঞানের জনক হলেন ভুন্ড। পরে 86 নম্বর প্রশ্ন দেখো, ইমোশনাল কোশিয়েন্ট ইকিউ এর ধারণাটি গঠন করেন ডল, অ্যালেন, টারম্যান, গোল্ডম্যান। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, টারম্যান। ইকিউ এর ধারণাটি গঠন করেন টারম্যান। পরে 87 নম্বর প্রশ্ন, প্রজ্ঞা বলতে সহজে বোঝানো হয় জানা, ইচ্ছা প্রকাশ, অনুভূতি, কাজ করা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, জানা। প্রজ্ঞা শব্দের অর্থ বা যেটাকে বলা হয় কগনিশনের অর্থ জ্ঞান, তো জ্ঞান কথার অর্থ হচ্ছে জানা। তো এখানে অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরে 88 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত দার্শনিক মতবাদ ও দার্শনিকদের মধ্যে সঠিক মিল কোনটা। তো এখানে আছে ভাববাদ প্লেটো, প্রকৃতবাদ জন ডিউই, বাস্তববাদ রুশো, মার্ক্সবাদ কার্ল মার্কস। দেখো এখানে একটা জিনিস যেটা ভুল আছে, বাস্তববাদ রুশো আছে, তো এটা হতে পারে না এই জন্যে। পরের বিতে আছে দেখো ভাববাদ রুশো, ভাববাদ রুশো তো কখনোই হবে না, রুশো হচ্ছে প্রকৃতবাদ, তাহলে এটাও ভুল, এলিমিনেট করতে হয় এইভাবে। অপশান সি দেখো, ভাববাদ আছে জন ডিউই, প্রকৃতবাদ আছে রুশো, এটা তাহলে ঠিক আছে। বাস্তববাদ প্লেটো, অবশ্যই প্লেটো হচ্ছে বাস্তববাদ, কার্ল মার্কস, এটাও ঠিক আছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি। আর নিচেরটা দেখো একটু যাচাই করে নাও, ভাববাদে প্লেটো আছে, ভাববাদে প্লেটো আছে, আর প্রকৃতবাদে রুশো আছে, কার্ল মার্কস আছে মার্ক্সবাদে, আর এখানে আছে বাস্তববাদে জন ডিউই। জন ডিউই তো কখনো এতে আসবে না, জন ডিউই আসবে ভাববাদে, আর প্লেটো হচ্ছে বাস্তববাদে। তাহলে অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরে 89 নম্বর প্রশ্ন দেখো, সংশ্লিষ্ট দার্শনিক মতবাদ এবং শিক্ষণ পদ্ধতির সঠিক মিল কোনটি। অপশান এতে আছে ভাববাদ আত্মোপলব্ধি, প্রকৃতবাদ পরীক্ষণ, প্রয়োগবাদ সমস্যা সমাধান পদ্ধতি। এটা আপাতত ঠিক আছে, ধরা যাক। পরেরটা দেখো অপশান বিতে যেটা আছে ভাববাদ পরীক্ষণ, প্রকৃতবাদ আত্মোপলব্ধি, এটা তো হবেই না, কারণ এই জন্য এটা ভুল হবে, আত্মোপলব্ধি কখনোই হবে না, প্রকৃতবাদ আত্মোপলব্ধি হতে পারে না। ভাববাদ সমস্যা সমাধান, এখানেও ভুল আছে, ভাববাদ সমস্যা সমাধান হবে না, প্রয়োগবাদে সমস্যা সমাধান হবে। তাহলে অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর, কারণ ভাববাদে আত্মোপলব্ধি এবং প্রকৃতবাদে পরীক্ষণ আর প্রয়োগবাদে সমস্যা সমাধান। তাহলে 89 সঠিক অ্যান্সার হবে অপশান এ। মাদ্রাসা এসএলএসটির সবশেষ প্রশ্ন যেটা রয়েছে 90 নম্বর প্রশ্ন, কোন দার্শনিক মতবাদ শিক্ষা এবং আত্মপ্রকাশ প্রবৃত্তির ভিত্তি হিসাবে সুখ স্বাধীনতার উপর জোর দেয়। অপশান এতে আছে ভাববাদ, অপশান বি প্রকৃতবাদ, অপশান সি প্রয়োগবাদ, অপশান ডি মার্ক্সবাদ। তো দেখো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, কারণ এখানে বলছে দেখো দার্শনিক মতবাদ শিক্ষা আত্মপ্রকাশের প্রবৃত্তি হিসাবে ভিত্তি হিসেবে সুখ ও স্বাধীনতার উপর জোর দিচ্ছে।
এখানে ভালোভাবে দেখো ইংলিশ টার্মটা দেখলে বুঝতে পারবে। এখানে বলছে ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড বেসিস অফ এডুকেশন অ্যান্ড সেলফ এক্সপ্রেশন। ঠিক আছে, এগুলোর মধ্যে তাহলে প্রকৃতবাদটাই আসছে। তো 90 সঠিক উত্তর হবে প্রকৃতবাদ। যদিও আমি মনে করি প্রশ্নের উত্তরগুলো যথাযথ দেওয়ার চেষ্টা করেছি, তবুও যদি কোনো ভুল থাকে বা ভুল ত্রুটি থেকে থাকে তো অবশ্যই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আর যদি তোমাদের মনে হয় কোনো প্রশ্নের উত্তর আমি ভুল দিয়েছি তো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমি অবশ্যই সেই প্রশ্নগুলোকে যাচাই করে দেখবো একবার ভালো করে। আর এছাড়া যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।